নমস্কার বন্ধুরা। মৌসুমী চট্টোপাধ্যায়ের কথা বলতে গেলে মনে পড়ে যায় তাঁর মিষ্টি হাসির কথা এবং অবশ্যই তাঁর শক্তিশালী অভিনয়, যার জন্য তিনি সুপরিচিত। মাত্র ১৫ বছর বয়সে তরুণ মজুমদার পরিচালিত বালিকা বধূ বাংলা ছবির মাধ্যমে তার অভিষেক হয়েছিল। এরপর তিনি একে একে নামী নায়কদের সাথে অভিনয় করেছিলেন এবং অনেক অনেক জনপ্রিয় সিনেমা আমাদের উপহার দিয়েছেন। সদা হাস্যময়ী প্রাণোচ্ছল মেয়েটি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন প্রাণতোষ চট্টোপাধ্যায়, যিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার দাদা একজন বিচারক ছিলেন। ১৯৪৮ সালের ২৬শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন। স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদার পরিচালিত বালিকা বধূ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে পদার্পণ ঘটে। বালিকা বধূ ছবিতে তার সহজাত অভিনয় দেখে দর্শকরা বুঝে গিয়েছিলেন এই মেয়েটি অনেক দিন ধরে যাবে। মাত্র ১৫ বছর বয়সে বালিকা বধূ ছবিতে অভিনয় করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁদের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবার। তো একজন তাঁদের পরিবারের অসুস্থ ছিলেন এবং তিনি চেয়েছিলেন মৌসুমীর বিয়ে দেখে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, মৌসুমীর আসল নাম ইন্দিরা, পরে চলচ্চিত্রে তার নাম হয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়। এবং হেমন্ত মুখার্জি তাকে তার ছেলের বউ করবেন বলে বহুদিন ধরে ঠিক করে রেখেছিলেন। ১৫ বছর সিনেমা হিট হলো এবং তারপরেই ১৬ বছরে তার বিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়কে বিবাহ করে মৌসুমী পাড়ি দিলেন বোম্বে এবং সেখানে হিন্দি ছবিতে তিনি পা রাখলেন। ১৯৭২ সাল হিন্দি সিনেমা অনুরাগ ছবির মাধ্যমে তিনি বলিউডে প্রতিষ্ঠিত হলেন। অনুরাগ ছবিটি পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত। এই ছবিতে একটি অন্ধ নারীর ভূমিকা ছিল, যে রোলটি অন্যান্য নায়িকা তখনকার দিনে করতে চায়নি। মৌসুমীকে তিনি বলেছিলেন এই রোলটি করার জন্য এবং সেই রোলটি করে মৌসুমী ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। চলচ্চিত্রটি ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্রের খেতাবও লাভ করে। অনুরাগের পর শশী কাপুরের সাথে নায়না, বিনোদ মেহরার সাথে আসপার, এরকম আরও অনেক হিট সিনেমায় অভিনয় করেন। বিনোদ মেহরা মৌসুমী চট্টোপাধ্যায়ের সবচেয়ে সফল সিনেমাগুলি হল অনুরাগ, আসপার, রাফতার, উমর কয়েদ, জিন্দেগি। তো এরকম অজস্র হিট ছবি উপহার দিয়েছেন আমাদের। বিনোদ মেহরা ছাড়া অন্যান্য নায়ক যেমন শশী কাপুর, রাজেশ খান্না, জিতেন্দ্র, এমনকি সঞ্জীব কুমারের সাথেও তিনি অনেক সিনেমায় অভিনয় করেন। তিনি বাসু চট্টোপাধ্যায়ের মঞ্জিল সিনেমায় অভিনয় করেন এবং চলচ্চিত্রটি সমালোচকদের নজর কেড়েছিল, কিন্তু বক্স অফিসে অতটা সাফল্য পায়নি। উত্তম কুমারের সাথে তার অভিনীত সিনেমা ওগো বধূ সুন্দরী মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। এই সিনেমাটি মহানায়কের শেষ ছবি, যেখানে মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন। শুধুমাত্র বলিউড শাসন করেছেন তা নয়, পাশাপাশি টলিউডেও যখন তাকে ডাকা হতো তিনি অনেক ছবি করেছেন। পরিণীতা, অনিন্দিতা, আনন্দ আশ্রম, ওগো সুন্দরী, প্রার্থনা, শতরূপা, কড়ি দিয়ে কিনলাম। এছাড়া পরিচালিকা অপর্ণা সেনের জাপানিজ ওয়াইফ, গয়নার বাক্স, এই রকম সমানভাবে হিন্দি এবং বাংলা ছবিতে সমানভাবে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। মনোজ কুমার পরিচালিত ১৯৭৪ সালের রিলিজ পাওয়া রোটি কাপড়া और মকান, এই ছবিটিতে তিনি একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেন। তার সেই আর্তনাদ আজও দর্শককে নাড়িয়ে দেয়। সেই ছবিতে প্রমাণ করে দিয়েছিলেন যে শুধুমাত্র রোম্যান্টিক নায়িকা নয়, তিনি অসাধারণ অভিনয় করতে পারেন। কমেডি এবং ট্র্যাজেডি দুটোতেই তিনি সমান পারদর্শী।
এরপর ১৯৮৫ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন এবং করেওছেন, যেমন মা, বৌদি। তবুও ১৯৯০-এর দশকে তিনি মাঝে মাঝে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন, যেমন সন্তান, প্রতীক্ষা অথবা উধার কি জিন্দেগি নামক ছবিতে। বিনোদ মেহরার সাথে প্রচুর অভিনয় করেছিলেন বলে তাঁকে নিয়ে এবং বিনোদ মেহরার সাথে বেশ একটা গুঞ্জন শোনা যেত। এমনকি সেই গুঞ্জনটা এতটাই বেড়ে গিয়েছিল যে একবার রাজেশ খান্না মৌসুমীকে বলেছিলেন যে তার যে সন্তান বিনোদ মেহরার নয় তো। মৌসুমী পাল্টা জবাব দিয়েছিলেন, ডিম্পল যাদের মানুষ করছে তারা ঋষি কাপুরের সন্তান নয় তো। তো এই রকম ছিলেন মৌসুমী, স্পষ্টবাদী, মুখের উপর কথা মুখের উপর উত্তর দিয়ে দিতে পারতেন। তিনি প্রথম নায়িকা যিনি দেখিয়ে দিয়েছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন যে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করা যায়। শুধুমাত্র গ্ল্যামার দেখিয়ে নয়, অভিনয়টাও ভীষণভাবে প্রয়োজন দর্শকের মনে আসন তৈরি করে নেওয়ার জন্য। তিনি প্রথম নায়িকা যিনি বলিউডের মতন জায়গায়, এবং শুধুমাত্র নায়িকা নন, বাঙালি একটি মেয়ে বলিউডের মতন জায়গায় নিজের পায়ের তলায় জমি তৈরি করেছিলেন, এবং বিবাহিত অবস্থায়, যেখানে বলা হয় যে বিয়ে হয়ে গেলে সেইখানে হিরোইনদের সেরকমভাবে মর্যাদা থাকে না এবং হিরোইনদের তখন মা বৌদির রোল দেওয়া হয়। এমনকি এই কথা একটা সাক্ষাৎকারে স্বয়ং হেমা মালিনীও বলেছেন যে নায়িকাদের বিবাহ হয়ে যাওয়ার পর নায়িকাদের কিন্তু সেই রকম গুরুত্ব থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে মৌসুমী চ্যাটার্জি কিন্তু বিয়ের পরে বলিউডের সিনেমায় অভিনয় করেছিলেন, এবং শুধুমাত্র অভিনয় করেননি, একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েছেন, জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতে তিনি অভিনয় করেছিলেন দুই কন্যা সন্তানের জননী মৌসুমী চ্যাটার্জি। সন্তান, সংসার দুটো সমানভাবে সামলেছেন। তার সাথে অভিনয় এবং বলিউডের মতন জায়গায় নায়িকার রোলে অভিনয় করা এবং হিট নায়কদের সাথে বা সুপারহিট স্টারেদের সাথে অভিনয় করে হিট ছবি উপহার দেওয়া, সেটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে অনেকেই ভয় পায়, কিংবা অনেক হিরোইন বিয়ের আগে যা করার করে নেয়, বিয়ের পরে সেভাবে হিট ছবি আমরা পাইও নি অনেক হিরোইনের কাছ থেকে, কিংবা সেই হিট ছবিতে হয়তো মানে সেই ছবিগুলোতে হিরোইনদের দিয়ে সাইন করানোও হয় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মৌসুমী চ্যাটার্জি প্রমাণ করে দিয়েছেন যে অভিনয়টাই সব, এবং তার অভিনয় দিয়ে তিনি কিন্তু বিবাহের পরেই দুই কন্যার সন্তানের জননী হয়েও তিনি হিরোইন হয়ে অভিনয় করে গেছেন, দর্শকের মনে একটা জায়গা পাকাপাকি তৈরি করতে পেরেছিলেন। মৌসুমী চ্যাটার্জি মানেই হাসি খুশি পাশের বাড়ির মেয়ে, প্রাণোচ্ছল একটা মেয়ে। এই মেয়েটি অভিনয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছিল যে শুধু হাসি খুশি পাশের বাড়ির মেয়ে নয়, এই মেয়েটি অভিনয়ে অসাধারণ করতে পারে। বলিউডের সেই সময়টা, বিশেষ করে 70-এর দশক, একদিকে ড্রিম গার্ল হেমা মালিনী, একদিকে রেখা, একদিকে জিনাত আমান, যারা গ্ল্যামারের বন্যা বইয়ে দিয়েছিলেন, সেই রকম বন্যার মধ্যে কিন্তু মৌসুমী চ্যাটার্জি তার মিষ্টি হাসি দিয়ে বাজিমাত করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যেতাম। কারণ কি? কারণ আমি যা চাইতাম মানে চাওয়ার আগেই পেয়ে যেতাম। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার, যেখানে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয় একটা জায়গায় পৌঁছনোর জন্য। সেই জায়গায় মৌসুমী চ্যাটার্জি খুব সংগ্রাম করতে হয়নি, তাহলেও কিন্তু সেই ছবিগুলো হিট হয়েছে, কারণ প্রথম ছবি তার ব্লকবাস্টার হিট। কিন্তু তা বলে কি এই মানুষটি কোনো দিন দুঃখ পায়নি? এই মানুষটি গভীরতম দুঃখ পেয়েছেন তার দুই কন্যার মধ্যে বড় কন্যা, সেই কন্যার মৃত্যুতে। তার বড় মেয়ে পায়েল এবং ছোট মেয়ে মেঘা। তার বড় মেয়ে পায়েল ছোটোবেলার থেকেই ডায়াবেটিসে ভুগতেন এবং বিবাহ হয়েছিল ডিকি সিনহা বলে একজন পোশাক ব্যবসায়ীর সাথে। 2018 সালে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং 2019 সালে তার মৃত্যু ঘটে। সন্তানের মৃত্যু যে কোনো বাবা মার কাছেই চরম দুঃখের।
এই দুঃখটা সহ্য করতে হয়েছে মৌসুমী চ্যাটার্জিকে। দুঃখ, তার সাথে আবার তার জামাই ডিকে সিনহা তার দিকেই আঙুল তুলেছিলেন, তাকেই দোষারোপ করেছিলেন। তো এই সব মিলিয়ে মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মনের জোর, এবং সেটাও তার একটা চ্যালেঞ্জ, তিনি আবার কামব্যাক করলেন, তিনি ফিরে এলেন। এবং তিনি কিছু সময় লেগেছিল তার এই ধাক্কাটা সামলে উঠতে। এবং তারপর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভেবে দেখেছেন অনেক সৈন্য, এই যে সোলজার, এত সৈন্য, তারা কিভাবে মৃত্যুবরণ করে, তাদের সন্তানরা কিভাবে চলে যায়। তো সেইভাবেই তিনি নিজেকেও শক্ত করেছেন যে সন্তান চলে গেছে, কিন্তু তাকে তো এগিয়ে চলতে হবে, তাকে চলতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো তিনি সেইভাবে মনকে শক্ত করে আবার এগিয়ে চলেছেন। ওনার কথা আমার মনে হয় আপনাকে আনন্দের কারণ হতে হবে, কারণ কষ্ট বা দুঃখ ভাগ করে নেওয়ার জিনিস না। আর ব্যক্তিগত কারণে আমিও সবার সামনে কাঁদতে পারি না, এরকম শক্ত করেই আমার মা বাবা আমায় তৈরি করেছেন। এই ব্যতিক্রমী শক্তিশালী অভিনেত্রী তার মিষ্টি হাসি, প্রাণোচ্ছলতার জন্য চিরকাল বাঙালি দর্শক, শুধু বাঙালি কেন, ভারতের সকল দর্শকের মনের মধ্যে স্থান করে নিয়েছে। এই ভারতীয় বাঙালি অভিনেত্রীর দুষ্টু মিষ্টি হাসি কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে।